এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তালা মেরে যা বাইর থেকে, নইলে আবার চোর ঢুকতে পারে। ঈশা তো তাই করলো। ইরিন দোতলায় গিয়ে মৈত্রীদের কলিং বেল বাজালো। শেলি দরজা খুলতেই তিনি জানতে চাইলেন বাকিরা কি ঘুমিয়ে পড়েছে। শেলি বলল এখনো সবাই বসার ঘরে। তখনই ভেতর থেকে রোকসানা জিজ্ঞেস করলেন, কে এলো রে শেলি? ইরশাদ ভাইয়ের আম্মা এসে। ওহ ভাবি, ভেতরে আসেন। রোকসানা কথাটা বলতে বলতেই বসার ঘর থেকে বেরিয়ে এলেন। পেছনে মৈত্রী আর মিশু এসেছে। ইরিন হাসি মুখে বললেন, না ভাবি, এখন ভেতরে আসবো না। আসলে ছেলে মেয়েগুলো গান টান করবে বলছে, কিন্তু রাত তো প্রায় 9টা বেজে গেছে, তাই ভাবলাম আপনাকে একটু জানিয়ে দিই আগে। ও করুক ভাবি, সমস্যা নেই। এমনিতেও ছাদের আওয়াজ নিচের ফ্ল্যাটে আসে না। আর এখন তো শীত, দরজা জানলা সবই লক করা, করুক ওরা। ইরশাদ ভাইরা ছাদে বসে আছে সবাই, আমরাও যাই। মৈত্রী আপা যাইবেন? শেলি উৎসুক হয়ে কথাটা বলে পেছনে মৈত্রীর দিকে তাকালো। এবার রোকসানা আর ইরিনও তাকিয়েছে তার দিকে। সেই সাথে ইরিন বলল, হ্যাঁ যেতে পারো তো, তোমারও নোরা, আমারও ভাতিজিও আজ সেখানে। কেউ খেয়াল না করলেও রোকসানা খেয়াল করেছেন মৈত্রীর চোখ মুখের ভাব কিছুটা পরিবর্তন হয়ে গেছে শেলির কথাতে। এই প্রথম বোধহয় মেয়েটার মুখের রং একটুখানি ভিন্ন দেখলো সে। হঠাৎ মনের ভিতর কিছু একটা খামচে ধরলো। সেও তৎক্ষণাৎ বলে বসলো, যাও ভাবির সাথে একটুখানি বসো, হয়তো ভালো লাগবে। এমনিতেও আজ সন্ধে থেকে পড়ার মধ্যে ডুবে আছো, এখন বাহিরের আবহাওয়ায় একটু ভালোই লাগবে। মৈত্রী মনে মনে অবাক হলো ভীষণ। মামনি আজ তাকে অনেকগুলো কথা বললো না, এমন তো কখনো হয় না তার সাথে। দুজনেই দু এক শব্দে কথা শেষ করে বসে। এরিনও তাড়া দিলেন, চলো আমি নিয়ে যাই তোমাদের। শেলি তো এক কথাতেই প্রস্তুত আছে, তার কেরাস আছে, সেখানে না গেলে কি করে হবে। কিন্তু মৈত্রী একটু দ্বিধা নিয়ে বলল, না আন্টি, ওনারা কাজিনস একসাথে বসেছেন, সেখানে আমরা। কিচ্ছু হবে না, বরং নোরা খুশি হবে। এমনিতেও সে ঘরে একা থাকে সারাক্ষণ, তাই তোমার সাথে আলাপ হলে ভালোই হয়। এরিন আর শেলির জোড়াজুড়িতে মৈত্রী ঘর থেকে শাল নিয়ে গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। ছাদের শেষ সিঁড়িতে পা রেখে কানে এলো গিটারের টুংটাং আওয়াজ। মনে হচ্ছে গান এখনো শুরু হয়নি। এরিন ছাদে উঠে নোরার উদ্দেশ্যে বললেন, পরিচয় কি আমি করিয়ে দেব না নিজেরাই হতে পারবে? ফুপির কথায় ময়ূখের থেকে নজর সরিয়ে নোরা চাইল মৈত্রী আর শিলার দিকে। মৈত্রীকে দেখতে সে বুঝে নিল এটাই সে ব্যালকনির মেয়েটি। কি মনে করে নোরা একবার তাকালো তার পাশে বসে ঈর্ষাদের দিকে, তারপর আচমকায় সরে গিয়ে মৈত্রীকে ইশারা করে বলল, এখানে এসে বসো, পরিচিত হই। ফুপি, আমরা নিজেরাই পরিচিত হতে পারবো। বেশ ভালো, তবে হও পরিচিত। আমি নিচে গেলাম। ওদিকে তোমার ফুপা ঘরে ঘুমাচ্ছে, দরজা বন্ধ বাইরে থেকে। ঈর্ষাদ, চাবিটা দে তো। ঈর্ষাদ মায়ের দিকে চাবিটা এগিয়ে দিল। ছাদে আলো বলতে ছিলে কোঠা থেকে ভেসে আসা হলুদে অনুজ্জ্বল আলোটুকু ভরসা। সেই অন্ধকার আলোতে ঈর্ষাদের চোখ পড়ছে মৈত্রীর মুখে। শাল পেছানো মাথা থেকেই তবুও শালের ফাঁকে সামনের দিকে উকি মেরে আছে এক গাছি ছোট ছোট চুল। নিষ্প্রভ চোখ দুটোতে নীরবতার গহীন বন। শীতের নিস্তব্ধ হাওয়ার মতো মৈত্রীর চোখের দৃষ্টিও নিস্তব্ধতায় ঘেরা। গিটারের বেজে ওঠা সুরের মতো স্নিগ্ধ হয়ে আছে মেয়েটির মুখ। ঈর্ষাদের আবারও মনে পড়লো সে মৈত্রীকে নিয়ে ভুলভাল ভাবছে। নোরা কথাগুলো এত গভীরভাবে মস্তিষ্কে ঢুকিয়ে নেওয়া ঠিক হয়নি। জীবনে প্রথম ভুলের কথা মনে পড়ে গেল তার এখনই। সে নিজেকে সংযত করে ময়ূখের গানে ডুব দিতে চাইল সম্পূর্ণভাবে। নোরা তার চোখস বুদ্ধিমত্তার দৌড় নজর রাখছে দুই দিকেই। ঈর্ষাদের মনোভাব সে অনায়াসেই বুঝে গেল, কিন্তু মৈত্রীর সাথে নিজের পরিচয় দিয়ে কথা শুরু করতে চাইলেও তা সম্ভব হলো না। মেয়েটা খুবই কম কথা বলে আর এবং মুখে তার কোনো কিছুতেই প্রতিক্রিয়া শো হয় না। তাদের আলাপ পরিচয় পর্যন্ত রইল সে রাতে। মুখের গান চলল ঘন্টা খানেকের পর, আর শীতের সাথে জোর দেখিয়ে কেউ রইল না ছাদে। তবে মৈত্রী যাওয়ার সময় নোরাকে ডেকে বলল, আমাদের ঘরে এসো, কখনো সময় করে গল্প করা যাবে। ময়ূক পেছন থেকে বলে বসলো, শুধু কি নোরাই আমন্ত্রিত নাকি আমরাও আসবো?
আসতে পারেন। এইটুকু বলেই মৈত্রী চোখ উঠিয়ে ঈর্ষাদকে দেখেছিল একবার, কিন্তু ঈর্ষাদ ততক্ষণে সিঁড়ি বেয়ে নিচতলায় নেমে গেছে। সেই গান আড্ডার রাতের পর কেটে গেছে আরো 2 দিন। মৈত্রীর সাথে ঈর্ষাদের আর দেখা হয়নি, তবে মৈত্রী তাকে দেখেছে ব্যালকনি থেকে। কাল শেলি এসে বলেছিল, মৈত্রী আপা দেখছেন ওই বিদেশিডারে? সারাদিন খালি আমার ক্যারাসের বারান্দায় খাড়ায় থাকে। আমার না একটুও ভালো লাগে না তারে ওইখানে দেখতে, মেজাজটা একেবারেই খারাপ হইয়া যায়। বলতে বলতে শেলি কেমন মুখটাকে একদম রুক্ষ আর উদাস করে নিল তা দেখে মৈত্রী মনে মনে বলল, আর যদি ওই বিদেশের জায়গায় আমি থাকতাম, তখন কি আমায় দেখেও তোর মেজাজ খারাপ হতো শেলি? পরক্ষণে মনে হলো এসব কেন ভাবে এসে। ঈর্ষাদকে নিয়ে এত ভেবে ভেবে নিজেকে অস্থির করা বড্ড ভুল হচ্ছে তার। এমন বোকামি করাটা মোটেই ঠিক হচ্ছে না তার। নোরার সাথে মৈত্রী ভাব হয়েছে কিছুটা। তারা এখন রোজ টুকটাক গল্প করে একসাথে বসে, তবে নোরা গল্প করার নামে প্রায়শই বসে বসে সাদ ব্রো সম্পর্কে এটা সেটা বলতে থাকে মৈত্রীর সামনে। নোরা মূলত ঈর্ষাদ সম্বন্ধে মৈত্রীর সাইকোলজি বোঝার চেষ্টাতেই ঈর্ষাদকে নিয়ে গল্প করে। আজও বিকেলে এসে বসেছিল মৈত্রীর ঘরে শেলি। মৈত্রী আর নোরা মিলে নারকেল গাছে থাকা টিয়া দম্পতিকে কথা বলছিল। তাদের কথার মাঝেই রোকসানা বেগম এসে ঢুকলেন ঘরে। মৈত্রী, তোমার বাবা ফোন করেছেন। তোমার মামা একটা বায়ো পাঠিয়েছেন তোমার ইমেইল অ্যাড্রেসে। চেক করতে বলেছেন। পাত্রের ছবিও আছে। সম্ভবত সেটা দেখে তোমার মামাকে কল করতে বলেছে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে গম্ভীর মুখ করে আছে নোরা। মাত্রই সে নেমে এসেছে মৈত্রীর ঘর থেকে। একটু আগে মৈত্রীর ইমেল বক্সে চমৎকার একটি ছেলের বায়ো এসেছে। ছেলেটি খুব ধনবান এক পরিবারের ব্যবসায়ী ছেলে, মানে পৈতৃক সূত্রে ছেলে ধনবান, সাথে নিজের যোগ্যতায় সফল ব্যবসায়ীও। নোরা ছবি দেখেছে ছেলের, বলা যায় 180 ছেলেটা। এমন ছেলে যাচ্ছে তাই ভাবে কোনো পরিবারই হাতছাড়া করতে চাইবে না, অন্তত মৈত্রীর মতো মেয়ের জন্য, যে কিনা লাইফটাকে বড় কোনো মোড়ে নিয়ে যাওয়ার ইচ্ছেই রাখে না। গড়পড়তা বাঙালির সংসারী টাইপ মেয়ের জন্য এমন পাত্রই উপরের সারিতে থাকে। কিন্তু নোরা অনেক চেষ্টা করেছে বোঝার জন্য তখন মৈত্রীর মনে কি চলে, কিন্তু আফসোস মিটি ছিল নির্বিকার। অথচ নোরা স্পষ্ট দেখেছিল সেটাতে মৈত্রীর চোখের পরিবর্তনীয় ভাষা। কোথাও না কোথাও তার মৃত দৃষ্টি ঈর্ষাদের খোঁজে ছিল। নোরার মনে হলো মেয়েটি একটু অস্বাভাবিক, তাই সিদ্ধান্ত নিল যে করেই হোক 2 দিনের মধ্যে মৈত্রীকে তার চিরচেনা রূপ থেকে বের করে আনার। কোথাও তো আঘাত লাগলে খোলস পাল্টাবে, লোহাকে পিটিয়ে তবেই না ধাতব তৈরি করে। তার মনটাকেও এখন পেটাতে হবে সুন্দর একটা রূপে ফিরিয়ে আনতে। কিন্তু কি করা যায়? মৈত্রীকে স্তব্ধ হয়ে সিঁড়িতে দাঁড়ানো দেখে শিপ্রুর মা ডেকে উঠল, আরে নোরা, এভাবে এখানে কেন দাঁড়িয়ে আছো? ও নাথিং বৌদি। তোমাকে চিন্তিত দেখাচ্ছে। অরুণিমার হাতে একটা ঢাকনা সহ বাটি। সে নিচতলায় ঈর্ষাদের ঘরে যাচ্ছিল কাঁচকলার তরকারি নিয়ে। নোরার সাথে তার সখ্যতা হয়েছে দিন কয়েক ধরেই। ময়ূক খুব দুষ্টুমি করে বৌদি ডাকে, নোরাও তা দেখে বৌদি ডাকা শুরু করেছে। অরুণিমা চতুর স্বভাবের হওয়ায়, তার নোরা উন্মুক্ত মনা হওয়াতেই হয়তোবা সে টের পেয়ে গেছে নোরার মনোভাব। এই কারণে আরো অনেকটা বেড়ে গেছে তাদের খুনসুটিময় আচরণ। নোরার একবার মনে হলো বৌদির সাথে কথাটা শেয়ার করলে ভালো হয়, কিন্তু নিজের আন্দাজের উপর ভিত্তি করে তাকে জানানোটা কি ঠিক হবে? আপাতত মাথা থেকে এই ভাবনা সরিয়ে অরুণিমার সাথে পা বাড়ালো ঘরের দিকে। ময়ূক আজ আবার ঢাকা যাবে, তার বিসিএস পরীক্ষা ডেট পড়ায়। নিজ ঘরে ঢুকে প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে ব্যস্ত সে। অরুণিমা তরকারি বাটি এগিয়ে দিতেই এরিন আপত্তি জানিয়ে বললেন, কি করেছো আরো? এই তরকারি কেন এনেছো? মাসিমা, আমার শাশুড়ি মা রান্না করেছে। ওই যে সেদিন আপনি এই তরকারির কথা বললেন, তাই আজ ইলিশ মাছ দেখে বেশি করে রাঁধলেন। রোকসানা মাসি আপনার জন্য শাশুড়ি মা নিজেই আলাদা করে দিলেন এগুলো। তুমি বসো অরু, আমি একটু ময়ূককে পিঠার বক্সটা দিয়ে দেই, ছেলেটা ঢাকা যাচ্ছে আজ। মেহেরের জন্য 2 রকম পিঠা বানিয়ে বক্সে ভরে দিয়েছেন ইরিন। অরুণিমা খেয়াল করলো এখানে আসার পর সে যখন ইরিনের সামনে, তখন নোরা চলে গেছে ময়ূখের কামরায়। মেয়েটা যে ওই পাগলাটি ছেড়ে প্রেমে পাগল তা সে খুব ভালো করে বুঝেছে, কিন্তু ছেলেটা চোখের দৃষ্টি অন্য কোথাও ধাবমান সেটাও তো দেখেছে সে। মনে মনে রবকে ডেকে ময়ূক নোরা দুজনেরই মঙ্গল কামনা করে নিল অরুণিমা।
এরিনের সাথে সেও ঢুকলো ময়ূকের ঘরে। নোরা খাটে বসে গালে হাত রেখে তাকিয়ে আছে ময়ূকের দিকে, আর ময়ূক তার ছোট্ট ওয়ার্ড্রোব থেকে একটা দুটো করে কিছু কাগজ বের করে ফাইলে ভরছে। সেও বোধহয় অস্বস্তি বোধ করছে নোরার চাহনিতে। কাগজের দিকে তাকিয়ে থেকে সে বিরক্তিকর স্বরে বলে বসলো, এমন হ্যাংলার মতো কেন দেখছো? অন্যদিকে তাকাও। কেন, তুমি লজ্জা পাচ্ছ? কে কাকে এত লজ্জা পাচ্ছে ভাই? অরুণিমা ঘরে ঢোকার সময় বলে উঠলো কথাটা। অরুণিমার কথার পর নোরা ময়ূক দুজনে আরো কিছু বললো হাসি ঠাট্টা করে। ময়ূক আজ বিকেলের বাসে রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। নোরারও খুব করে মন চাইছিল সেও যায়, হয়তো বললেই ফুপি ময়ূককে রাজি করিয়ে নিবে, কিন্তু এখন চলে গেলে মৈত্রীর মনের খবর কি করে নেবে? তারপরও ফুপি তো সাত ব্রোর জন্য কত কাঁদেন লুকিয়ে, সে খবর তো আর অজানা নয়। এই ভাড়াটে জীবনেও তো শুধুমাত্র সায়রা আর ব্রোর ভেতরকার বগ্ন হৃদয়ের জন্যই। কে জানে এই অস্বাভাবিক মেয়েটার সত্যিকার ভালোবাসা লুকিয়ে আছে তার মনে, যা চাইলে ব্রোকে তার দুর্বিষহ অতীত থেকে বের করে আনতে সহায়ক হবে। এই কাজটা হয়তো যে কোনো নতুন নারীর সঙ্গে সম্ভব, কিন্তু ব্রোকে নতুন কারো দিকে ভিড়িয়ে দেওয়াটাই তো মুশকিল। চোখের সামনে যখন একজনকে পাওয়া গেল এবং ব্রোর মনে যখন এই মেয়েটির জন্য সহমর্মিতার অনুভূতি, তখন না হয় এই মেয়েকে বেছে নেওয়া যাক। তার সাইকোলজি বলে এখানে কিছু একটা সম্ভব, শুধু ময়ূকের ভাষায় তার একটু কূটনৈতিক বুদ্ধি খাটাতে হবে। ময়ূক চলে যেতেই ইরিনের ঘর কেমন খালি খালি হয়ে গেল। আবারও ছেলেটা 4-5 দিন থাকবে না, এতে তার মন খারাপ থাকবে এই কদিন। প্রতিবার তো এমনই হয়। সন্ধ্যার পর ঈশাদ বাড়ি এসে প্রথমে মুখ হাত ধুয়ে মায়ের কাছে গেল। আজ সারাদিন সে শহর থেকে একটু দূরেই এক জায়গায় ছিল। দারুণ একটা চাকরির সন্ধান পেয়েছে, সেখানেই ইন্টারভিউ ছিল। যাতায়াতেই তার প্রায় 5 ঘন্টার বেশি লেগে গেছে। এখন বাড়ি ফিরে বড় ক্লান্তি লাগছিল, কিন্তু এই মুহূর্তে কফি খেলে তা আর থাকবে না এমনটা ভেবে আগে মাকে জিজ্ঞেস করলো চা কফি কোনটা খাবে। এরিনের মাগরিবের নামাজ শেষ হয়েছে মাত্রই নোরাকে বসিয়েছে নামাজ শিক্ষা বই, হাতে কিছু সূরা শেখার জন্য। ঈশাদের কথা শুনেই নোরা বলল, ব্রো, আমি বানাই কফি। ফুপি, তুমি কি খাবে? এরিন বললেন কফি খাবেন তিনিও। নোরা 3 মগ কফি করে ফুপির রুমে নিয়ে এলো। 3 জন কফি খেতে খেতে টুকটাক গল্প করতে শুরু করতে নোরা বিয়ের কথা তুলো ঈশাদের। এরিনও সে যেন সুযোগ খুঁজছিল এই বিষয়ে কথা বলার। নোরাই বলল, ব্রো, আমি তো মাস 2-এর মধ্যেই চলে যাব। বিয়েটা করে ফেলো এবার। আমিও তো তাই বলি, কিন্তু মেয়ে তো দেখতেই দিচ্ছে না। অভিযোগ ছিল যেন ইরিনের কণ্ঠে। কে দেখতে দেয় না ফুপি? আর কে? এই যে যার বিয়ে করাতে চাই সেই তো দেয় না রে মা। এই তো গত সপ্তাহে তোর ফুপা এক ঘটকের মাধ্যমে সুন্দরী এক মেয়ের খোঁজ দিল, সে দেখতে যেতেই দিল না। এখনো দেখ আমার ড্রেসিং টেবিলে খামটাতে ছবি আছে। নোরা খেয়াল করে দেখলো ফুপির ড্রেসিং টেবিলের উপর একটা খাকি রঙের খাম। সে উঠে সেটাতে হাতে নিয়ে দেখলো ভেতরে একটা ছবি আর জীবন্ত বৃত্তান্ত। মিনিট 2-1 খুঁটিয়ে দেখে সে বলে উঠল, এই মেয়ের চেয়ে তো তোমাদের বাড়িওয়ালার মেয়ে দ্বিগুণ সুন্দর। কি দেখছো ফুপি? তার চেয়ে ভালো মৈত্রীর জন্য এই প্রস্তাব পাঠিয়ে দাও। নোরার কথা শুনে বদ্ধ ঘরটাতে যেন বজ্রপাত ঘটে গেল। মা ছেলে দুজনেই হক চকিয়ে গেছে নোরার কথায়। সে রাতে নোরা আরো অনেকবার এই নিয়ে কথা তুলেছিল, কিন্তু কোনো প্রকার রেসপন্স পায়নি সে। তবে কাজ তার অর্ধেক সে রাতেই হয়ে গিয়েছিল। ঈশাদের ভাঙাচোরা মনে আবারও বেজেছে নতুন করে মৈত্রী নামক ঘন্টা। সে ভেবেছিল নোরার কারসাজিতে তার মস্তিষ্ক ভুলভাল বুঝেছে, কিন্তু না, আবারও মন নড়ে চড়ে বসেছে। মন বলছে ওই মেয়েটার মাঝে কিছু তো আছে। সত্যি বলতে মৈত্রীকে ভালো লাগার মতো কিছু না পেলেও মৈত্রীকে জানার কৌতূহল তার গভীর। মৈত্রীর স্পন্ধতা, মেয়েটার অস্বাভাবিক চাহনি আর তার নির্লিপ্ত আচরণের পেছনের মূল রহস্য জানার আগ্রহ ঈশাদের বহুদিনের। নোরার কথায় কথায় মৈত্রীকে নিয়ে ইঙ্গিত তার কৌতূহলকে যেন উস্কে দিচ্ছে দিনে দিনে। ময়ূক ঢাকায় যাওয়ার পর কথায় কথায় নোরাকে এসে কয়েকবার মৈত্রী সম্পর্কে কিছু না কিছু জিজ্ঞেস করতে লাগলো। ময়ূখের সেই জিজ্ঞাসা নোরার ভেতরে নীরব ঘাতকের মতো আঘাত করে বসলো যেন। তবে সে তো ইমোশনের বেড়াজালে আটকা পড়ার মতো মেয়ে নয়। সে তার চতুরতাকে জারি রেখে ঈশাদকে আরো জাগিয়ে দিল সেদিন সন্ধ্যায়। যেদিন মৈত্রীকে দেখতে পাত্রপক্ষ এলো, সেই সাথে এলো মৈত্রীর মামা মামিও। পরের ঘটনাটুকু ঠিক এরকম। সেদিনের ঘটনা দিনের
দ্বিতীয় প্রহরে আসার কথা ছিল পাত্রপক্ষের। স্বাভাবিকভাবে দেখা সাক্ষাৎ পর্ব হওয়ার কথা থাকলেও পরে শোনা গেল চেইন পরিয়ে যাবে বলেছে ছেলের পরিবার। মামা যে পাত্রের বায়ো পাঠিয়েছেন সেই ছেলের ছবির চেয়েও দ্বিগুণ সুন্দর সামনাসামনি। ছেলেটা ছবিতে ফর্মাল লুকে ছিল বলেই হয়তো বয়স্ক লাগছিল, কিন্তু সামনে থেকে ঈর্ষাদের চেয়েও ছোট মনে হয়। মানে মৈত্রীর পাশে একদম পারফেক্ট জুটি বলেই মনে হলো নোরান। ফুপি সেদিন যেতে দেয়নি তাকে মৈত্রীদের ঘরে। ফুপির কথা, অল্প সুন্দরী মেয়ের পাশে অতি সুন্দরী মেয়ে থাকলে নাকি লোকের চোখে অল্প সুন্দরী মেয়েদের পছন্দ হবে না। আর ফুপির ধারণা মতে নোরা অতি সুন্দরী, সে গেলে হয়তো পাত্রপক্ষ মৈত্রীকে দেখে পছন্দ করবে না। নোরা হেসেছিল ফুপির কথায়, তার আর মনে মনে বলেছিল তাহলে তো আমার অবশ্যই যাওয়া উচিত, নইলে তোমার হবু ছেলের বউ অন্য কারো ছেলের বউ বর্তমান হয়ে যাবে। মৈত্রী অরুণিমার হাতে সেজে গুজে গিয়েছিল পাত্রপক্ষের সামনে। মৈত্রীর মামি তাকে যেখানে নিজে নিয়ে বসালেন। পাত্র সরাসরি মৈত্রীর দিকে তাকিয়ে রইল মিনিট খানেক সময়। আর এই সময়টুকু মৈত্রী না দেখেও টের পেয়েছে সে দৃষ্টি, আর তাতেই ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করছে। তার মুখে সে অস্বস্তি ভাসল না একদমই, কিন্তু পর মুহূর্তেই তার অস্বস্তিকে অশান্তিতে বদলে দিল পাত্রের বলা একটা কথা। আমরা কি একটু কথা বলতে পারি? ও শিওর, তোমাদের তো আলাদা একটু সময় দেওয়াই যায়। আফটার অল চেনা জানারও একটা ব্যাপার আছে। মৈত্রীর মামি অতিমাত্রায় স্মার্টনেস প্রকাশ করতেই যেন ব্যস্ত হলেন। মৈত্রীর মন বলছিল মুখের ওপর বলে দিতে, না, আমি কোনো কথাই বলতে চাই না এই লোকটার সাথে। আমি তো চাই নিচতলার বেলকনির লোকটাকে, সেই বিড়াল চোখা পাখি পোষা শান্ত স্নিগ্ধ মানুষটার সাথে কথা বলতে। তোমরা কেউ প্লিজ তাকে এনে দাও। মনের কথা মুখে আসে না মৈত্রীর। এটাই যেন তার জীবনের অভিশাপ। গোটা জীবনে সে কাছের মানুষ, আপন মানুষদের হারিয়েছে। মুখ ফুটে কিছু বলতে না পারায় মায়ের মৃত্যুতে ভেঙে পড়া ছোট্ট মৈত্রী মায়ের ঘ্রাণ পেয়েছিল ছোট্ট খালার গায়ে। খালামণির রাত দিন যখন শুধু মৈত্রীর নামে বাঁধা, তখন বাবা নিজের প্রয়োজন আর মৈত্রীর প্রয়োজনে বিয়ের তাগিদ দেখালেন। ছোট খালাকে বিয়ের কথা নানির ছিল, কিন্তু বাবা মানেননি। নানি বারবার মৈত্রীকে বুঝিয়েছিলেন, বাবাকে বলো তুমি খালামণিকে মা হিসেবে চাও না। মৈত্রী পারেননি এ কথা বলতে, অথচ এখন বোঝে সে বললেই বাবা তার কথা মেনে নিত। শুধুমাত্র মুখ খুলতে না পারার দায়ে বড় ফুপি তার অবশ্য অসভ্য ছেলের কুনজর থেকে মৈত্রীকে বাঁচাতে পারেনি। মনে পড়ে আজও কিশোরী মৈত্রীর আপন ফুফাতো ভাইয়ের কাছে মলেস্ট হওয়ার সেই যন্ত্রণাদায়ক ঘটনা। সে মুখ খুলতে পারেনি বলেই আজও অপরাধী নির্দ্বিধায় তারই আশেপাশে ঘুরে বেড়ায় যখন তখন। মুখ খুলতে না পারার দোষেই তো হারিয়েছিল জীবনের প্রথম প্রেম তুষারকেও। আর এত এত হারানোর যন্ত্রণায় দগ্ধ হয়ে মৈত্রী এখন পাথরের ন্যায়। পাত্রের সঙ্গে যখন নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়ালো মৈত্রী, ঠিক তখন তার বুকের ভেতর মুচড়ে উঠল ঈর্ষাদ নামের উষ্ণ হাওয়ায়। শীতের আর্দ্র বিকেল এক লোহমায় ভিজে উঠল চোখের কোণের উষ্ণ জলে। পাত্র খেয়াল করেনি সে জল, তবে খেয়াল করেছিল নিচতলার ব্যালকনি থেকে উকি দেওয়া শ্বেতাঙ্গ এক নারীকে। সে উকি দেওয়া মুখটাই দেখে মৈত্রীর ব্যালকনির আলাপ শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। তার বসার ঘরে ফিরে যেতেই পাত্রের মা চেইন পরাবেন বলে শোর তুললেন। সে কথা বাড়ির নিচতলা থেকে ওপরতলা সবাই জানো, কিন্তু সন্ধ্যাক্ষণে কি হলো কে জানে, চেইন পরানো আর হলো না। পাত্রপক্ষ চলে গেলেন মৈত্রীর মামাও মামি থেকে গেলেন সেদিনের জন্য। এবং সন্ধ্যার পরে জানা গেল পাত্রের পছন্দ হয়নি মৈত্রীকে। কারণ হিসেবে দর্শানো হলো মেয়ের নীরব থাকাটাকে তাদের মানসিক রোগ বলে মনে হয়েছে। মৈত্রী জানলো সবটা, তবু কষ্ট হয়নি তার, কিন্তু কষ্ট হলো মামির কথায়। এবার একটু চেঞ্জ হও মৈত্রী। এভাবে বুদ্ধি প্রতিবন্ধীদের মতো চোখ কান বন্ধ করে থাকলে কি করে চলবে? বিয়ে দিতে হবে না? এভাবে থাকলে তো হয় না। দেখলেই মামা বাবা যতই পয়সা থাকুক, মেয়ে কিন্তু শতভাগ নিখুঁত না হলে কপালে দুর্গতি থাকেই, মনে রেখো কথাটা। মামির কথাগুলোতে ভীষণ রকম ধারালো খোঁচা আছে। সেদিন মৈত্রী ছাড়া আরো একজন বুঝেছিলেন। তাই মৈত্রী যখন মামির কথায় কষ্ট পেয়ে চুপচাপ ছাদে চলে গেল, তখন অপর ব্যক্তিটি সামনে এলেন। সেই ব্যক্তিটি ছিলেন রোকসানা বেগম। তিনি মৈত্রীর মামির জন্য তখন কফি নিয়ে মাত্রই ঢুকছিলেন গেস্ট রুমে। মৈত্রী যখন মামির বলা কথাগুলো গিলে নিয়ে বেরিয়ে গেল, তখনই রোকসানা বেগম বললেন, আসলেই মৈত্রী বুদ্ধি প্রতিবন্ধী। নইলে কেউ বাপের খেয়ে অন্যের অপমান সহ্য করে, তাও কিনা এমন মানুষের যে কিনা মা মরা মেয়েটিকে অসুস্থ অবস্থায় নিজের বাড়িতে রাখতে চাইতো না সেবা করতে হবে বলে। এমনও নির্বোধ মানুষ আছে যে কিনা নিজের যোগ্যতা আছে জেনে পরের কাছে পয়সার কথা শোনে।
খোটা শোনে। মৈত্রী তো মানসিক রোগী, তাই এমন আত্মীয়কে জবাব না দিয়ে কান্না করতে বেরিয়ে যায়। মৈত্রীর জায়গায় আমি হলে এতক্ষণে বয়সের হিসাব না করেই লাগিয়ে বসতাম, যেন জীবনে দ্বিতীয়বার কাউকে জ্ঞান দেওয়ার আগে সেই থাপ্পড়ের কথা ভাবে। মৈত্রীর মামি থ হয়ে গেলেন রোকসানার কথাগুলো শুনে। কতগুলো বছর ধরে তারা সবাই শাসিয়ে রাখছে মৈত্রীর বাবাকে, শুধুমাত্র এই বলে কোনো রকম বাড়াবাড়ি করলে মৈত্রীকে তারা নিয়ে যাবে নিজেদের কাছে। আইন তো তাদের এখন পকেটে আছে রাজনীতির দাপটে, কিন্তু কে জানতো রোকসানার এই অগ্নিমূর্তি একদিন বেরিয়ে আসবে। এমন করে মৈত্রী কান্না করতেই ঘর ছেড়ে ছাদে এসে দাঁড়িয়েছিল। বাইরে হিম শীতল হাওয়া গরম কাপড়বিহীন গায়ে কাটা দিয়ে উঠল মৈত্রীর, কিন্তু বুকের ভেতর যন্ত্রণায় যে পাহাড় চেপেছে সে ভারী, সে বাহ্যিক, সে আবহাওয়াও ভুলে গিয়েছে। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার, কারো কাঁধে মাথা রেখে কাউকে জাপটে ধরে বলতে ইচ্ছে করছে আমি অনুভূতিহীন নই, আমারও প্রতিক্রিয়া বোধ আছে, শুধু পরিস্থিতি আমাকে বোবা করে দিয়েছে। মাহীন জীবনে আমি কাউকে বেশিক্ষণ আঁকড়ে ধরে রাখতে পারিনি, এই নির্বাক হওয়ার অপরাধেই তো। কিন্তু এই অপরাধ আমি জেনে বুঝে করিনি, শুধু হয়ে গেছে আমার দ্বারা। আমি ভাবতাম আমি না বলেও আমার আপন মানুষগুলো আমাকে বুঝে নেবে, কিন্তু দিন শেষে প্রমাণ পেলাম মুখ না খুলে কিছুই পাওয়া যায় না। নানি ঠিক বলেছেন, না কাঁদলেও মাও নাকি সন্তানকে দুধ দেয় না। তবে নির্বাক থাকলে তাকে কেন কেউ ভালোবাসবে, তাকে কেন কেউ নীরবতার স্বাভাবিক ভাববে? মৈত্রী যখন নীরব কান্নাকে ছাপিয়ে আর্তনাদ করে কাঁদতে চেষ্টা করলো, ঠিক তখনই এসে সামনে দাঁড়ালো ঈর্ষাদ। কাকতালীয় নাকি ইচ্ছাকৃত জানে না মৈত্রী, তবু ঈর্ষাদের এই আগমনটাই যেন ছিল তার প্রতিরোধ ভেঙে দেওয়ার মূল মন্ত্র। ঈর্ষাদের বলা বাক্যটাই ছিল নীরব মৈত্রীর কান্নাকে সরব করা চাবিকাঠি। ঈর্ষাদ শুধু প্রশ্ন করেছিল, এভাবে কাঁদছো কেন মৈত্রী? এই এক প্রশ্নই যেন মৈত্রীকে বদলে দিল ঝড়ের বেগে। সে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ঈর্ষাদের কোমর জড়িয়ে শব্দ করে কেঁদে উঠল। সে কান্নায় নির্লিপ্ত মৈত্রী কত কি যে বলে দিয়েছিল একদমে তা বোধ করি। মৈত্রীর নিজেরও জানা নেই, কান্নার দমকে অস্পষ্ট হলেও ঈর্ষাদের বুঝতে অসুবিধা হয়নি সে কথাগুলো। তার কি হলো কে জানে। সেই মুহূর্তে মৈত্রীর দুগালে হাত রেখে শুধু একটাই প্রশ্ন করেছিল, তুমি কি আমাকে ভালোবাসো? একদম মিথ্যে জবাব দেবে না, আমার চোখে চোখ রেখে সত্যি জবাবটা দিয়ে দেবে। আবারও প্রশ্ন করছি, ভালোবাসে আমাকে? মৈত্রীর ঠিক সে মুহূর্তে মনে হলো জীবনে মুখ না খুলে তো অনেক কিছুই হারালো, আজ কি তবে মুখ খুলেই একবার নিজের ভাগ্যকে পরীক্ষা করে নেবে? সত্যিই মৈত্রী সেদিন ভাগ্যকে পরীক্ষা করতে ঈর্ষাদের প্রশ্নের জবাব দিয়েছিল, হ্যাঁ ভালোবাসি। ভেবে বলছো? আমি একবার হাত ধরলে আজীবন বাধা থাকতে হবে এই হাতে। আমি ভালোবাসতে পারবো কি পারবো না তা জানি না, তবে একবার আমার জীবনে জড়িয়ে গেলে আর ফিরে যাওয়ার সুযোগ পাবে না। তাই এই জবাবটা আরেকবার ভেবে দাও, এই হবে তোমার শেষ ভাবনা। পরশে শীতল কুয়াশা মাখা আধারে সে রাতে কেউ যেন অগ্নিবোমা ছুঁড়েছিল মৈত্রীর গায়ে। কত শীতল, কত গম্ভীর কাঠকোঠা ছিল সে প্রশ্নে, তবু মৈত্রীর সকল ভয় অস্থিরতা সব ভুলে এক বাক্যে জবাব দিয়েছিল, ভেবে নিয়েছি আমি আজীবন ভালোবেসে যাব। এক কথার পর আর এক সেকেন্ডেও দেরি করেনি ঈর্ষাদ। সে মৈত্রীর হাত মুঠোয় পরে টেনে নিয়ে গিয়েছিল মৈত্রীদের দোতলায়। কলিং বেল বাজাতে রোকসানা দরজা খুলেছিলেন এবং তিনি খেয়াল করেছেন ঈর্ষাদের হাতে মৈত্রীর হাত। মনে মনে বুঝেই একটু হেসেছিলেন তিনি মৈত্রীর মামির কথা ভেবে। সত্যি বলতে মৈত্রীর সৎ মেয়ে এ নিয়ে কখনোই ক্ষোভ ছিল না রোকসানার। সে বরাবরই নীরব দর্শকের মতো মৈত্রীর জীবনে, কিন্তু মৈত্রীর নানা বাড়ির কাউকে তার পছন্দ নয়। সে ঈর্ষাদকে মৈত্রীকে একসাথে দেখে ইচ্ছে করে অনেকটা জোরে বললেন, ঈর্ষাদ তুমি, তোমার সাথে মৈত্রী কেন? রোকসানা যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটিই হয়েছে। মৈত্রীর মামি বসার ঘর থেকে দৌড়ে এসেছেন প্রায়। ঈর্ষাদ তখনও হাত ছাড়েনি মৈত্রীর। রোকসানার কথার জবাবে ঈর্ষাদ শুধু জানতে চাইল, আঙ্কেল ঘরে আছেন? রোকসানা মাথা নেড়ে হ্যাঁ বলতে ঈর্ষাদ ভেতরে ঢুকে সোজা গেল মৈত্রীর বাবার ঘরে। আজশোয়া কপালে হাত ফেলে রেখেছিল মুজিব দুশ্চিন্তায়। মেয়েকে নিয়ে পাত্রপক্ষ থেকে যেসব মন্তব্য আসে তা নিয়ে এবার সে খুব চিন্তিত হয়ে পড়েছে। আসলেই কি তার মেয়ের মাঝে অনেক ত্রুটি? কই তার তো কখনো মনে হয়নি তেমন। ঈর্ষাদ নরম গলায় সালাম দিতে কপাল থেকে হাত সরিয়ে তাকালেন মুজিব। মিনিট না গড়াতে টের পেলেন তার শরীর শিরায় শিরায় এক আতঙ্ক। তার মেয়ের হাত ধরে রেখেছে ঈর্ষাদ কেন? সব প্রশ্নের উত্তর পেলেন আরো মিনিট 10
খানেক পরে যখন এরশাদের বাবা মাও এসে হাজির হলো মৈত্রীদের ঘরে, এরশাদ কোনো রাগ ঠাক ছাড়াই সরাসরি বিয়ের প্রস্তাব দিল মৈত্রীর বাবাকে। এরশাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য সব রকম পন্থা জানিয়ে দিল। এরশাদ তার বাবা মায়ের কাছেও একইভাবে অনুমতি চাইল। ফখরুল সাহেব প্রথমেই বললেন, ছেলের খুশির বাইরে আমার কাছে কিছুই নেই। এরিনকে জিজ্ঞেস করতে তিনি দোনামনা করেছিলেন একটু, কিন্তু নোরা কেমন করে যেন ফুপি মগজ ধোলাই করে 5 মিনিটে জবাব পাল্টে দিল। মৈত্রীর বাবার কোনো আপত্তি না থাকলেও আপত্তি তুলল মৈত্রীর মামি। তিনি তার স্বামীকে ফোন করে কত কি বলতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত থোপে টিকলো না তার কোনো কথা। অবশেষে খুব সাধারণভাবেই মৈত্রী এরশাদের সম্পর্কের নাম বদল হয়ে গেল। আকস্মিক সবটা ঘটনায় এরিন বাধ্য হয়ে নিজের একটি আংটি এনে মৈত্রীকে পরিয়ে দিলেন। এরশাদের অনুরোধ রাখতে বিয়ের জন্য বড় কোনো আনুষ্ঠানিকতার সুযোগ রইল না। 15 দিন পরই ছোটখাটো আয়োজন হয়ে যাবে বিয়েটা। ইরিনের কখনোই আত্মকেন্দ্রিক মেয়ে পছন্দ নয় তার ছেলের জন্য। সে তো মনে মনে ভেবে রেখেছিল এরশাদ মৈত্রীর জন্য সে বউ আনবে চঞ্চল দুষ্টুমনা হাসি খুশি মেয়ে। মৈত্রী তো আর তার পছন্দের কাতারেই ছিল না কোনোদিন। বাড়িওয়ালার মেয়ে, স্বামীর মুখে বলা বন্ধুর মেয়ে আর ভদ্রমেয়ে হিসেবে যেটুকু আদর্শে করত, এখন কিনা ছেলের বউ হয়ে ঘরে থাকবে এমন মেয়ে। ভাবতেই যেন নিঃশ্বাস আটকে আসে এরিনের। ময়ূক বিকেল থেকে আম্মাকে ফোন করেও লাইনে পায়নি। একবার ফোন করলো, নোরা ধরে বলল, আম্মা আজ মৈত্রীদের ঘরে, আজও নাকি কেউ দেখতে এসেছে তাকে। আর এই কথা শুনেই তো উন্মাদ হয়ে উঠেছে ময়ূক। আম্মার সাথে কথা বলেই তাকে জানতে হবে সব ঘটনা কত দূর। কিছুদিন আগেও তো মনে হতো মৈত্রী তার শুধুই মোহ, কিন্তু এখন বুঝে এটা শুধু মোহ না, মৈত্রী তার জন্য অন্য কিছু, অনেক কিছু, ভীষণ রকম বিশেষ কিছু। রাত 12টার প্রায় কাছাকাছি চলছে। নোরা বসে আছে এখনো মৈত্রীর ঘরে, এমনকি আজ আর সে নিচে যাবে না বলে দিয়েছে ফুপিকে। রাতের খাবার ইরশাদ, ফখরুল সাহেব আর নোরা এখানেই খেয়েছে। শুধুমাত্র এরিন মাথা ব্যথার বাহানা করে চলে গেছে না খেয়ে। রোকসানা অবশ্য অনেক ভেবে বাক্স ভর্তি খাবার দাবার পাঠিয়ে দিয়েছে ইরশাদের ঘরে। ইরশাদ আর তার মা বাবা চলে যাওয়ার পর থেকে মৈত্রী বসে আছে নিজের ঘরে। তার যেন নিজের মাঝে কোনো চেতনা শক্তি নেই। সে যে বসেছে ব্যালকনির মেঝেতে, সে বসাতেই শেলি এসে জোর করে চাদর জড়িয়ে দিয়েছে। নোরা এসে শেলিকে দিয়ে মোটা কাঁথা দিতে বলেছে। শেলি কাঁথা দিতেই নোরা সেটা ব্যালকনির মেঝেতে বিছিয়ে জোর করে সেখানে বসলো মৈত্রীকে। কয়েক মিনিট কেটে গেল নীরবতায়। শীতগন্ধি হাওয়ায় কোথা থেকে ভেসে এলো রজনীগন্ধার ঘ্রাণ। সে ঘ্রাণে আবার ঢাকা ব্যালকনির নীরবতাকে ভেঙে নোরাই মুখ খুলল। এভাবে স্তব্ধ হয়ে আছো কেন মৈত্রী? তোমার প্রতিক্রিয়া প্রকাশ করা উচিত আজকের জন্য। কেমন ভাবে প্রকাশ করতে হয় প্রতিক্রিয়া? অবুঝের মতো জানতে চাইল মৈত্রী। মৈত্রী, সরি ভাবি, এখন থেকে ভাবিই বলবো তোমাকে। আমার ভাইকে তুমি সত্যি ভালোবাসো তো? নোরার এই একটা প্রশ্নই যেন মৈত্রী চেতনা ফিরে এলো। ধীরে ধীরে তার ভেতরটা সরব হয়ে উঠল সে ক্ষণে। এ কি হয়ে গেল? এমনটা কেন হলো? এরশাদই বা কেন তার কথাগুলো শুনতেই তাকে নিয়ে এমন বাড়াবাড়ি করলো? বাবা কি তার উপর রেগে আছে? মামি কি রাত করেই ঢাকা ফিরে গেল? আর এরিন আন্টি একসঙ্গেই তিনিও বা ওনার পরিবার কি ভাবছে? মৈত্রীকে দেখে নোরার অভিজ্ঞ দৃষ্টি বলল, এটাই রিয়েকশন। ওকে এখন সুযোগ দিতে হবে নিজেকে আরো স্পষ্ট করে তুলে ধরার। নোরা বলল, আমি চলে যাচ্ছি ফুপির কাছে। আজ তোমার সাথে ঘুমাবো বলে প্ল্যান তো করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে নিচে যাওয়া উচিত। না, থাকো তুমি। শেলি বিছানা ঠিক করে দে নোরা আপুকে। নো, ইউ নিড স্পেস নাও। আমি কাল আসবো তোমার কাছে। শেলি, দরজা লাগিয়ে যাও এসে। নোরা সত্যিই চলে গেল সে সময়। মৈত্রী মনে হলো তার এখন বাবাকে দরকার। সন্ধ্যের পর যা হয়েছে সবটাতে মৈত্রী ঘুরেছিল যেন। সে তো খেয়ালই করেনি বাবার অবস্থা। এরশাদ কেন তার এক কথাতেই এত বড় স্টেপ নিল, আর তাদের পরিবারই কেন এত সহজে মেনে নিল সবটা। মৈত্রী এলোমেলো পায়ে গিয়ে দাঁড়ালো বাবার ঘরের দরজায়। ময়ূক কতবার কল করলো আম্মাকে, তার হিসেব নেই। ভাইকে করেছে, বাবাকেও করেছে, কিন্তু কেউ ফোন তোলেনি। কি হয়েছে সবার? তার ফোন কি কেউ খেয়াল করেনি, নাকি বাড়িতে কোনো সমস্যা হলো? কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, কেউ ফোন ধরেনি আর না কল ব্যাক করেছে। ভয়ে এবার হৃদয় কাঁপছে তার। হঠাৎই মনে হলো নোরাকে কল করেছে না কেন, তাকেও কল করে দেখা যাক। ময়ূক এবার নোরার নাম্বারে কল দিল আর বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ সব যেন ঠিক থাকে।
নোরা মাত্রই এসে ঘরে ঢুকেছে। এরশাদ বাড়ি নেই আজ, কোথাও গেছে তাও জানা নেই। এরিন সোফার কুশনে মাথা রেখে আছোয়া হয়ে আছে, কপালে হাত ফেলে। নোরার মনে হলো এখন ফুপিকে একা ছেড়ে দেওয়াই ভালো। সে ময়ূখের ঘরে, বর্তমান যেটা তার ঘর, সেটাতে ঢুকে বিছানায় বসতেই তার ফোনটা বেজে উঠল। ফোনের পর্দায় ময়ূখের নাম ভাসছে। এত রাতে ময়ূখ কল দিচ্ছে। নোরার বাবা এখনো ঢাকাতেই আছে, তবে তিনি এক বন্ধুর বাড়িতে। অবচেতন মন বলল কোনো বিপদ হয়নি তো। সে চিন্তায় অস্থির হয়ে ফোন ধরতেই ময়ূখ বলল, কি হয়েছে সবার? ফোন ধরছে না কেন? আম্মা কই? আমাকে ফোন দাও জলদি। কণ্ঠস্বরে আতঙ্ক স্পষ্ট। কতক্ষণ ধরে কেউ তার ফোন ধরছে না। ময়ূখ রিল্যাক্স হতে বলল, নোরা বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, তাই কারো নজর ফোনে পড়েনি। তুমি শান্ত হও, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? তখনও আতঙ্ক কমেনি ময়ূখের। নোরা বুঝতে পেরে তাকে বলল, তোমার আশেপাশে পানি আছে? থাকলে আগে এক গ্লাস পানি খাও, তোমার নার্ভ শান্ত করো আগে। আমি ঠিক আছি, তুমি নিউজ বলো। নোরা বসা থেকে এবার লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। মনে মনে বলল, আমার যা ধারণা মৈত্রীকে তুমি যে চোখে দেখো তা যদি সত্যি হয়, তাহলে ময়ূখ তুমি ঠিক থাকবে না। ময়ূখ তাড়া দিতে লাগলো। এবার তাই নোরা বলে দিল, সাতব্রোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি বলছো? ঠিকই বলছি, আজ সন্ধ্যার পর ব্রো আর মৈত্রীর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ভাইয়ের সাথে কার? ফোনের ওপাশে মানুষটা যেন চেঁচিয়ে উঠল। নোরা টের পেল তার এবার নিজের কান্না পাচ্ছে। ময়ূখ কষ্ট পাচ্ছে বলে নয়, বরং তার ধারণা সত্যি হয়েছে বলে। ময়ূখের প্রতিক্রিয়াই প্রমাণ করছে মৈত্রীকে নিয়ে তার মনে অন্য কিছু ছিল, যা নোরা তার চোখে আগেই দেখেছে। মৈত্রী সাতব্রোকে ভালোবাসে ময়ূখ। সে নিজেই ব্রোকে আজ তার মনের কথা বলে দিয়েছিল। ব্রো তো নিজেই একজন ব্রোকেন মানুষ, হয়তো তাই চাইনি মৈত্রী মেয়েটা কষ্ট পাক, আর তাই দু পরিবারকে একসাথে ডেকে বিয়ের প্রস্তাব রেখেছে। আম্মা কই? আমার ফোন ধরছে না কেন? নোরাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো ময়ূখ। নোরা এবার আর কিছু না বলে ফোন নিয়ে গেল ফুপির ঘরের সামনে। বাইরে থেকে ডাকলো, ফুপি, ময়ূখ কল দিচ্ছে তোমাকে। আমি এখানে নোরা, এদিকে আসো। পিছনে সোফা থেকে আওয়াজ শুনে পিছন ফিরল সে। ফুপি আধশোয়া হয়ে এখনো সোফায়, তার মানে ফুপি কোনো কারণে আপসেট। নোরা ফোন এগিয়ে দিল ফুপিকে। ময়ূখ লাইনে আছে। এরিন ফোন কানে ধরলো। বল, খাবার খেয়েছিস? রাত 12:30 বাজে আম্মা, এই সময় কে খাবার খায়? এরিনের হঠাৎই জগৎ সংসারের খেয়াল হলো। আজ সে রাতে ময়ূরকে কল দেয়নি খাওয়ার আগে। প্রতিবেলায় খেতে বসে আগে ছেলেটাকে কল দেয়, কিন্তু আজ তো খাওয়া হয়নি তার। এই ঘরের সবাই নতুন আত্মীয়ের ঘরে খেয়ে এসেছে। এরিনের এবার অপরাধ বোধ হতে লাগলো। মৈত্রীকে নিয়ে মনক্ষুণ্ণ হয়ে সে ভুলেই গেছে তার সংসারের বাকিদের কথা। এরিন সোজা হয়ে বসে নোরাকে বলল, এক গ্লাস পানি দাও তো। নোরা পানি দিতেই সেটা খেয়ে সে বলল, কিছুক্ষণ। ময়ূখ একবারও প্রশ্ন করেনি ঈর্ষাদের এঙ্গেজমেন্ট নিয়ে। এরিনও অন্যমনস্কতায় অল্প কথায় কল কাটলো। সে রাতে ঈর্ষাদ বাড়ি ফিরল না। এরিনও কোনো খোঁজ নেয়নি ছেলের। এমনটা এর আগে শুধু একবার হয়েছিল, আর সেটা ইমরান আর সায়রার বিয়ের রাতে। ভোরের নামাজ পড়ে এরিন নিজ বিছানায় গেলেন। ফখরুল সাহেব নামাজ পড়ে ছেলেকে সাথে নিয়ে বাড়ি ফিরলেন। ঈর্ষাদ সারা রাত মসজিদেই ছিল আজ। এখানে বন্ধু বান্ধব নেই তার, সেই নিজেকে সময় দিতে মসজিদেই গিয়েছিল। এখানে আছে প্রায় বছর হয়ে আসছে। ঈর্ষাদ রোজ নামাজে যায়, সেজন্য ইমাম সাহেবের সাথে তার পরিচয়। কাল থেকে অত রাতে মসজিদের দরজায় দেখে তিনি ভীষণ অবাকই হয়েছিলেন। ঈর্ষাদকে যখন প্রশ্ন করলেন, এত রাতে এখানে কেন তুমি? ঈর্ষাদ বিনা দ্বিধায় জানিয়ে দিল মনের ভেতরে চলা অস্থিরতা। বলে দিল কোনো কিছু না ভেবেই সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং বাবা মাকে জানিয়ে বাগদানও করেছে। ইমাম সাহেব সব শুনে তাকে আশ্বস্ত করলেন এটা অতি উত্তম সিদ্ধান্ত, তবে কেন সে এত অস্থির? ঈর্ষাদ থম মেরে গেছে সে প্রশ্নের জবাবে। সত্যি তো, সে কেন এত দ্বিধাগ্রস্ত? বিয়ে তো তাকে করতেই হতো একদিন না একদিন। তবে যে মানুষ তাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে সমস্যা কোথায়? পরে মনে হলো সমস্যা আছে একটা, আর তা হলো কাল সে শুধু নিজের সিদ্ধান্ত জানিয়েছে, বাবা মায়ের সিদ্ধান্ত জানতে চায়নি। তারা তো চুপচাপ শুধু তার কথা রাখতে মৈত্রীকে আম্মু আর তার নিজের আংটি দিয়ে বরণ করে নিলেন, অথচ আম্মুর মুখের হাসি ছিল না।
তিনি সেদিন তার স্বভাবের সম্পূর্ণ ভিন্ন আচরণ করেছিলেন। রাতভর নিজেকে হাজারো প্রশ্নোত্তরে ব্যস্ত রেখে ভোরে ফজর পড়ল। আব্বুর সাথে মসজিদেই দেখা হলো। নামাজ শেষে তাই আর বসে না থেকে বাড়ি ফিরল। গেট খুলে দিল নোরা। এরশাদকে দেখে গুড মর্নিং উইশ করলো। এরশাদও জবাব দিয়ে জানতে চাইল, আম্মু কোথায়? নোরা বলল, একটু আগেই ঘুমোতে গেছে। এরশাদ আর কিছু না বলে রান্নাঘরে ঢুকলো। নোরা আবার ঘুমিয়ে পড়বে তা জানে ঈশাদ, তাই সে আব্বুকে জিজ্ঞেস করলো, তোমাকে চা দিব আব্বু? না, আমি আবার একটু শুয়ে থাকবো, তুই নিজের জন্যই বানা। ঈশাদ রান্নাঘরে ঢুকে কফি বানিয়ে আগে সেটা খেয়ে নিল। শীত শীত ভরে গরম ধোয়া ওঠা কফিটা সারা রাতের নির্ঘুম দেহটাকে ফুরফুরে করে দিল নিমেষেই। তারপর ফ্রিজ খুলে যেরকম সবজি ছিল সেগুলো কেটে ধুয়ে সবজি খিচুড়ি বসিয়ে দিল। নিজের ঘরে ঢুকে সে কাল বিকেল থেকে গায়ে থাকা জ্যাকেটটা খুলে রাখলো। কাল তার অনুপস্থিতিতে পাখির খাঁচাটা বাইরে ছিল বলে ব্যালকনির দরজা খুলে প্রথমে তাদের খেয়াল দেখলো না খাঁচার ওপর কম্বল আছে, তার মানে রাতে এত কিছুর মাঝে আম্মু পাখিগুলোকে যত্নে রেখেছে। বাইরে এখনো রোদ ওঠেনি, কুয়াশায় আবছা চারপাশ। এরশাদ খাবারের বক্স খুলে পাখিগুলোকে খাবার আর পানি দিয়ে আবারও ঢেকে দিল কম্বলে। হঠাৎ মনে পড়ল মৈত্রীর কথা, তাতেই চোখ তুলে তাকালো উপরের ব্যালকনিতে। মেরুন রঙের সুতি জামা গায়ে ওড়না জড়ানো ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে মৈত্রী। চমকে গেল ঈশাদ, মেয়েটা কি সারা রাত ঘুমায়নি? তার কি শীত লাগছে না? ওভাবে কেন দাঁড়িয়ে আছে এত সকালে? গরম কাপড়ও পরেনি মেয়েটা। ঈশাদ এবার নিজেই নিজেকে প্রশ্ন করলো, ভুল করলাম কি মেয়েটাকে এভাবে নিজের জীবনে জড়িয়ে? মৈত্রী এদিক ওদিক তাকাতে তাকাতেই ডান পাশে নিচে তাকালো। চোখাচোখি হলো মৈত্রী ঈশাদের। আকস্মিক দৃষ্টি মিলনে অপ্রস্তুত হাসি দিল ঈশাদ, কিন্তু মৈত্রী হাসল না। সে নিষ্পলক চেয়ে রইল। তা দেখে ঈশাদ হঠাৎ একটু উঁচু শব্দে প্রশ্ন করে বসলো, কি হয়েছে? মৈত্রী কাল রাতে প্রথমবার তার বাবার সামনে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠেছিল। মুজিব সাহেব মেয়ের জড়তা কেটেছে বুঝতে পেরেই মনে মনে ভীষণ খুশি হলেন। কতগুলো বছর পর দেখলেন মেয়ের চোখে পানি। মনে পড়ে না মুজিব কবে শেষবার হেসেছিল, তবে কবে কেঁদেছিল। আর এই নিয়ে তো লোকে বলে আপনার মেয়ে স্বাভাবিক নয়। কে বলবে আর এমন এই যে তার মেয়ে কত কাঁদছে? তার মেয়ে অস্বাভাবিক নয়, সে মুখ চোরা কেউ কেন বুঝতে পারে না? মৈত্রী বাবার সাথে কথা বলে অনেকটাই স্বাভাবিক হয়ে নিজের ঘরে ফেরে। বিছানায় গা এলিয়ে চোখ বুজতে চোখে ভাসে বিড়াল চোখা প্রথমবার দেখা মুখটা। তখনও বিশ্বাস হচ্ছিল না সন্ধ্যায় কি ঘটে গেল। নোরা বলেছিল প্রতিক্রিয়া দেখানো উচিত, মৈত্রী বুঝে পায় না প্রতিক্রিয়া করাটাই কি সব। মৈত্রী এও জানে তাকে সবাই মানসিকভাবে অসুস্থ ভাবে। রাতভর ঘুম এলো না চোখে তার। ঠিক ভোরেই কানে এসেছে সে পুরনো টিয়া দম্পতির কলরব। তা শুনে আর বিছানায় থাকতে পারেনি মৈত্রী। সে এলোমেলো হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে অনেকটা সময়। তারপরে চোখের কোণে স্পষ্ট হয় নিচতলার ব্যালকনিতে মানুষটা। না চাইতেও ঘাড় ফিরিয়ে তাকায় মৈত্রী। কয়েক সেকেন্ড তারপরই ওপাশের মানুষটা কেমন ফ্যাকাশে হাসলো, আবার প্রশ্ন করলো কি হয়েছে। আকস্মিক এমন প্রশ্নে জবাব দিতেও ভুলে গেছে মৈত্রী। সে অবাক হয়ে তাকিয়েছিল, তা দেখে ঈশাদই বোকা বনে গেল। চারপাশে কুয়াশার মেঘের মতন ভেসে বেড়ানো আর বাতাসে কাটার মতো শীত গায়ে বিচ্ছিল। নতুন সকাল, নতুন সম্পর্কের উদ্বোধন তাদের এমনই হতচকিত করে হলো। উদ্বোধন শব্দটা বোধহয় ঠিকঠাক হলো না। নতুন সূচনা বললেই বেশ ভালো লাগবে। মৈত্রী বিনা জবাবে ব্যালকনি ছেড়ে চলে গেল। ঈশাদ তখনও বোকার মতো তাকিয়েছিল সেদিকে। নোরা আবারও ঘুমাবে বলে রুমে ঢুকেও তার ঘুম হলো না। সে টি শার্টটি আর লেগিংসের ওপরে শাল জড়িয়ে এলো ঈশাদের ঘরে। দরজা খোলা, বিছানা খালি দেখে সে বুঝতে পারলো ব্রো ব্যালকনিতে আছে। রাতটা সবে পার হয়েছে ব্রো, এখনই নজর ফেলে বসে আছো? পেছনে ফিরে ঈশাদ ভ্রু কুঁচকে তাকালো নোরার দিকে, মুখ গম্ভীর করে বলল, এদিকে আয় বোন, তোকেই তো খুঁজছিলাম। সত্যি করে বলতো এমন মগজ ধোলাই কেন করলি? নোরা থতমত খেয়ে গেছে এই প্রশ্নে। এত কাঁচা কাজ সে আগে কখনো করেনি। সাইকোলজি পড়াশোনায় তার প্রশংসায় বরাবরই পঞ্চমুখ তার প্রফেসররা। তার এডুকেশন শেষ না হতে সে অনেক রকম প্র্যাকটিসিং এ জড়িয়েছিল। এবারও দেশে আসার আগে তার প্রফেসর হেনরির এক পেশেন্টের সামনে বসে সে কিছু ট্রিক্স ট্রাই করেছিল। অবশ্যই তা প্রফেসরের অনুমতির সাপেক্ষে ছিল, কিন্তু এখানে সেটা
তার যথেষ্ট উন্নতি দেখেছে হেনরি। এরপরও কয়েকটা ডিপ্রেশনের পেশেন্টকে ডিল করেছিল, তবে এখন এমন মগজ ধোলা ব্যাপারটা সে দেশে এসেই প্রথম করলো ইরশাদের। সাদ ব্রোর ডিপ্রেশন নেই এখন, তবে সে মানসিকভাবে কোনো সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত ছিল না। নোরা কথা বলেছিল প্রফেসরের সাথে, তিনি সব শুনে বলেছিলেন, তোমাকে দুজন মানুষের ভেতরকার নিস্তব্ধতাকে কথার জালেই বের করে আনতে হবে। দুজনের সমস্যা এক নয়, তোমাকে প্রতি স্টেপ খুব ভেবেচিন্তে নিতে হবে। নোরা তাই করেছে, শুধুমাত্র কথাতেই বের করেছে মৈত্রীর অনুভূতিদের, কিন্তু ঈর্ষাদকে নিয়ে তার পরিশ্রম হয়নি একটুও। শুধু ভগ্ন হৃদয়কে একটু খুঁচিয়ে দিতে হয়েছে, এই যা। তারপরের উপলব্ধি ঈর্ষাদের নিজের ছিল, সে নিজের মতো মৈত্রীর কষ্ট হয়তো উপলব্ধি করেই আকস্মিক এমন সিদ্ধান্ত নিল। ঈর্ষাদ নোরার জবাবের অপেক্ষায় চেয়ে থেকেও জবাব না পেয়ে আবার ডাকলো, কি হলো? ভাবছি কি ভাবছো? মৈত্রী কতটা লাগে। সিরিয়াসলি? মৈত্রী লাকি? অফকোর্স ব্রো, শি ইজ আ লাকি গার্ল অ্যান্ড ইউ অলসো লাকি ম্যান টু। কিভাবে? সে তার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে, আর তুমি তাকে পেয়েছো যে তোমাকে ভালোবাসে। ঈর্ষাদ শুনল কিন্তু কিছু বলল না। এবার সে নিজেও ভাবনায় ডুব দিল। কোনো এক মহেন্দ্রক্ষণে সায়রা এমনই তো বলেছিল, আপন তাকে করো যে তোমাকে ভালোবাসে, তুমি যাকে ভালোবাসে তাকে নয়। কথাটা সায়রা যেমন বলেছিল ঠিক তাই তো সে করেছে। উফ, প্রতিটা ক্ষণ কেন তাকেই মনে পড়তে হবে। অসহ্য বোধ লাগছে এখন ঈর্ষাদের নিজেরই। খিচুড়ি কতটুকু হলো চেক করার বাহানায় নিজের অভিব্যক্তি লুকাতে চলে গেল ঈর্ষাদ। নোরাও আন্দাজ করলো ভাইয়ের অবস্থা, সেও চুপচাপ চলে গেল। আবারও কম্বল জড়িয়ে শুয়ে পড়ল বিছানায়। চোখ বুঝে লম্বা করে শ্বাস টেনে নিল সে, যেন নিঃশ্বাসে ময়ূখের গায়ের ঘ্রাণকেও টেনে নিচ্ছে নিজের ভেতর। আজ প্রায় 12 দিন তার এ বাড়িতে অবস্থান। প্রথম রাতটা শুধু তারা ঈর্ষাদের ঘরে ঘুমিয়েছিল, তারপর থেকে সে এ ঘরে। এই বিছানা, বালা, পোষ সবটাতেই যেন ময়ূখ মিশে আছে। নোরার জীবনে প্রেমিক পুরুষ তো কম আসেনি, অথচ এই একটা পুরুষ তাকে আমূল বদলে দিয়েছে। বছর খানেক আগেও সে এসেছিল, তখন থেকেই না ময়ূক নামের ঝড় তাকে উথাল পাথাল করে দিয়েছে। তার ব্রিটিশ মন কখন যে বাঙালিয়ানায় এক্সচেঞ্জ হয়ে এসেছে সে টের পায়নি নোরা। অথচ যখন বুঝলো নিজের মনের তোলপাড়, তখন থেকেই তো কোনো রাগ ঢাক ছাড়া সে কতবার বলেছে ময়ূককে সে কথা, কিন্তু ছেলেটা সে কথাকে কানেই তুলেনি, উল্টো হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়েছে। নোরা সেসব ভাবতে ভাবতেই আবারও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই স্কুলের জন্য চলে গিয়েছিল মেহের। দুপুরে বাড়ি এসে ময়ূখের সাথে দেখা হয়নি। বিকেলে যখন মেহের ছাদে থাকা দোলনায় বসে দুলে দুলে পড়ছিল, তখন জরিনা খালা তার জন্য পাস্তা বানিয়ে নিয়ে এলো। কথায় কথায় সে জানিয়ে দিল, ঈর্ষাদ মামার তো বিয়া ঠিক হইছে মেহের, আফা নাকি এইবার ডাহা যাই আইব, ছোট ভাইজানের লগেও মীমাংসা হইব, এইবার আমার মন কয়। কি বললেন জরিনা খালা? মেহেরের হাত ফসকে বই পড়ে গেল। পা দিয়ে দোলনার দুলুনি থামিয়ে সে বিস্মিত চোখে তাকিয়ে রইল জবাবের আশায়। ময়ূক সবে বাড়ি ফিরেছে বাইরে থেকে। মেহেরকে খুঁজতে খুঁজতে এসে ছাদে এসেছিল। জরিনার বলা কথা শুনতেই আতঙ্কিত বোধ করলো। মেহের যে অনেক আগে থেকেই জানিয়েছিল নিজের আবেগী মনের ভাবনা। ঈর্ষাদ ভাইয়ের প্রতি তার বোনের কিশোরী ভাবনা কতটা যে প্রকট তা ময়ূখের অজানা নয়। সে ইচ্ছে করে দুপুরে বাড়ি ফেরেনি, বাবাকেও জানায়নি ভাইয়ের বাগদান সম্পর্কে। নিজেকেও তো সময় দেওয়ার ছিল। জরিনা খালা, আপনি নিচে যান তো। ময়ূককে দেখে জরিনা ছাদ থেকে নেমে গেল। ময়ূক বোনের পাশে এসে দোলনায় বসে মাথায় হাত রাখলো। তার আবেগী বোন নিয়ে কত কথা শুরু করার আগে সে কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলতে চাইলেও মেহের সুযোগ না দিয়ে উল্টো ভাইয়ের এক হাত জড়িয়ে কেঁদে ফেলল শব্দ করে। ময়ূক ভাবছে কি বলবে সে, মেহের কি বলবে, কিন্তু না, মেহের কাঁদলো তো অনেকটা সময়, কিন্তু কিছু বলল না। রাতে খাবার টেবিলেও পেল না তাকে কেউ। অনেক রাত পর্যন্ত ময়ূক পায়চারি করলো নিজের ঘরে। সে প্রাপ্তবয়স্ক, অল্পতেই অনুভূতির করাঘাতে ভেঙে পড়বে না, কিন্তু মেহের চিন্তিত হলো ময়ূক। এবার ঘর থেকে বেরিয়ে বোনকে একবার দেখার জন্য এগিয়ে গেল তার ঘরের কাছে, দরজায় নক করার জন্য। হাত তুলতেই দেখলো ভেতরের বাতি জ্বলছে।
মেহের ঘুমিয়ে পড়েছিস? কোনো জবাব এলো না। ময়ূক আরো কয়েকবার ডাকলো, জবাব পেল না। বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে ভেবে সে নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিল, তখনই কানে গোঙানির আওয়াজ এলো। অবচেতন মন তাকে ঋণাত্মক সংকেত দিতেই আতঙ্কের দরজায় ধাক্কাতে লাগলো ময়ূক। আংটি পরানোর 5 দিন পেরিয়ে গেছে, বিয়ে নিয়ে কোনো আলোচনাতেই আসেনি এরিন আর ফখরুল, তা নিয়ে বড় চিন্তিত মুজিব। যতই হোক মেয়ের বাবা হয়ে তার পক্ষে তো আর বিয়ে নিয়ে কথা শুরু করাটা শোভনীয় লাগে না। এদিকে মৈত্রীর মামি ফিরে গিয়ে কিসব বলেছে কে জানে, তার মামা ফোন করে যা নয় তা শুনিয়েছে। মুজিব সাহেব তাতে ভ্রুক্ষেপহীন, কিন্তু টেনশন তো এখন ছেলে পক্ষের নির্লিপ্ততা। যতই হোক বন্ধুর ছেলে, বিয়ে শাদীর ক্ষেত্রে পাত্রপক্ষ মানেই একটু উঁচু স্তরে থাকবে, এটাই বোধ হয় আমাদের দেশের রীতি। এমনটাই তো চলে আসছে যুগ যুগ ধরে। কিন্তু রোকসানা একটু অন্য ধাঁচের। সে 2 দিন ধরেই মুজিবকে খুঁজিয়ে যাচ্ছে নিজে থেকে কথা বলতে। যত জড়তা মুজিবের মাঝে, সেক্ষেত্রে রোকসানাও আগ বাড়িয়ে কিছু বলতে পারছে না। তার বরাবরই সৎমা হওয়ার দোষারোপ পাওয়ার ভয়। 5 দিনের মাঝে একদিন এরশাদ এসেছিল, তবে সেটাও নিজের কথা বলতে। সেটা কি কখনো প্রেম টেম করেনি নাকি বুঝে পায় না রোকসানা? একটা প্রাপ্তবয়স্ক ছেলে এসে তার বাগদত্তা ফোন নাম্বার চাইতে পারত, মেয়েটির সাথে বাইরে যেতে কিংবা ঘরে আলাদা কথার অনুমতি চাইতে পারত। তা না করে সে হেসে বলল, আন্টি, আমি আজ রাতে সিলেট যাচ্ছি 3 দিনের জন্য, মৈত্রীকে জানাবেন। রোকসানা হাঁ করে তাকিয়েছিল আর ভাবছিল এখনই কাচুমাচু করে বলবে মৈত্রীর সাথে কথা আছে, কিংবা আন্টি ওর ফোন নাম্বারটা দিন। তা না, হাবাতের মতো ওইটুকু বলেই চলে গেল। এইটুকু বলার কি দরকার ছিল তার? কিন্তু আজ বিকেলে মৈত্রী, নোরা আর শেলি যখন ফুচকা খেতে গেল, তখন এরিন বলেছিল সন্ধ্যের আগেই যেন ফেরা হয়। কথাটা কার উদ্দেশ্যে বিশেষ ছিল কেউ বুঝতে পারেনি। এখন বাড়ি ফেরা অবধি ঘরে বসে আছে মেয়েটা। রোকসানা 2 কাপ চা নিয়ে মৈত্রীর ঘরে গেলেন। ওনাকে দেখতেই বিছানায় আধশোয়া মৈত্রী সোজা হয়ে বসলো। চায়ের জন্য আমাকে ডাকলেই হতো, নিচু শব্দে বলল মৈত্রী। রোকসানা একবার ভালো করে তাকে দেখে বললেন, কথা ছিল তাই নিজেই এসেছি। জি। ইরশাদের সাথে কথা হয় তোমার? প্রশ্ন শুনে সরাসরি তাকালো মৈত্রী, তারপর নিঃশব্দে মাথা নাড়ল। না, তার কথা হয় না। রোকসানা আবার বললেন, তার ফোন নাম্বার আছে তোমার কাছে? জি, নোরা সেভ করেছিল। নোরা আর মৈত্রীর সম্পর্ক এখন অনেকটা প্রিয় বন্ধুর মতো। দুজনে গল্প হয় কিছু, আড্ডায় বসে নোরা কত কি বলে, আর মুখচোরা মৈত্রী তা বিনা বাক্যে শুনে যায়। রোকসানাও তাই এখন ভেবে নিয়েছে নোরাকে দিয়ে করাতে হবে কাজটা। তিনি মৈত্রীকে বললেন, সব সময় চুপ থাকতে নেই, কখনো কখনো প্রয়োজন বুঝে মুখ খুলতে হয়। সেদিন যেমন ইরশাদকে হারিয়ে ফেলার ভয়ে মুখ খুলেছিলে, এখন আবার খুলবে, তবে এবার তাকে দ্রুত নিজের করে পাওয়ার জন্য, বুঝলে? অনেকের মতো ভেবো না মামুনি তোমাকে কুবুদ্ধি দিচ্ছে। অবশ্যই এটা তোমার এবং নতুন সম্পর্কটার জন্য জরুরি। রোকসানা কথা শেষ করে চায়ে চুমুক দিলেন। মৈত্রীও চুমুক দিল চায়ে, কিন্তু তার মস্তিষ্ক ব্যস্ত হলো রোকসানার কথার অর্থ বুঝতে। রোকসানার ঘর ছেড়ে যেতেই দেখলো নোরা এসেছে। নোরার হাতে ছোট্ট বক্স, সে এগিয়ে দিল রোকসানার দিকে। এটা কি? ফুপির নাড়ু বানিয়েছিল ময়ূখের জন্য, তাই মৈত্রী মিশুর জন্য পাঠালো। এরিন ভাবি পাঠিয়েছে, তার মানে কি তার মনের মেঘ বাষ্পীভূত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রোকসানা বক্স হাতে নিয়ে নোরাকে প্রশ্ন করলো, ময়ূক কবে আসবে? সে তো ভাইয়ের এঙ্গেজমেন্ট দেখতে পেল না। ওর তো এই সপ্তাহে পরীক্ষা, আর ফুপি আমি ফুপা 3 জনেই আগামী পরশু যাব ঢাকায়, তখন একসাথে ফিরবো। ও আচ্ছা, আর ইরশাদ কবে ফিরছে? আন্টি, ব্রো আজ রাতের বাসে ফিরছে। ওহ আচ্ছা, নোরা একটা কথা বলার ছিল তোমাকে। আমি শাশুড়ি টাইপ জড়তা নিতে পারছি না, তাই খোলাখুলি বলে বসো একটু সোফায়। নোরা কৌতূহলী হয়ে তাকালো রোকসানার দিকে। এই মহিলা এতটা রহস্যময় ইঙ্গিতে আগে কখনো কথা বলেনি। সে বসলো সোফায়, পাশেই বসলো রোকসানা। মৈত্রীর ঘরের দরজায় আগে নজর ফেলে দেখলো সে এদিকে আসে কিনা, তারপর বলল, তোমার ফুপি কি মৈত্রীকে পছন্দ করছেন না? দেখো, এখনো তাদের কিন্তু বিয়ে হয়নি। পরিবারের মানুষগুলোর খুশির বিরুদ্ধে সম্পর্ক তৈরি মানেই নানান রকম জটিলতা, অবশেষে কোনো একটা সম্পর্কের বাজে পরিণতি। তাই আমি সরাসরি জানতে চাইলাম, আপনার এমন কেন মনে হলো আন্টি?
ইরিন ভাবির সেদিনের পর থেকে গম্ভীর হয়ে যাওয়া দেখে। আসলে আন্টি ফুপি একটু শকডে আছে, তাই এই যে এখন স্বাভাবিক হতেই এটা দিয়ে পাঠালো। আর ঢাকায় তো ফুপির ইচ্ছেতেই যাচ্ছি আমরা। ফুপি তার ছেলের বউয়ের জন্য কেনাকাটা করবে বলে ঠিক করেছেন। ইউ নো শি ইজ ভেরি এক্সাইটেড ফর দিস ওয়েডিং অ্যান্ড মুখ ফসকে বলেই দিচ্ছিল প্রায় তাদের পারিবারিক যে ঝামেলা সেটাও এবার মিটিয়ে নেবে তারা। আর কি? আর ব্রোকে বলেছে মৈত্রীকেও চাইলে আমাদের সাথে নেবে। সম্পূর্ণ কথাটাকে বদলে দিল নোরা। রোকসানাও বুঝতে পারলেন না এক মিথ্যের আড়ালে কোন সত্যি ঢাকা পড়ল। তিনি মনে মনে স্বস্তি পেলেন, তাই এবার অন্য কথায় এলেন। মৈত্রীর ফোনে ইরশাদের নাম্বার না দিয়ে ইরশাদকে মৈত্রীর ফোন নাম্বার দিলেই বেশি ভালো করতে নোরা। কেন আন্টি? মৈত্রী কখনোই নিজে কল দিবে না ছেলেটাকে। ও ইয়েস, ডোন্ট ওয়ারি আন্টি, আই হ্যাভ এ সলিউশন। নোরা চোখ টিপে চলে গেল মৈত্রীর ঘরের দিকে। রাতের তখন 11:30। ময়ূক নেই বলেই হয়তো ফ্ল্যাট জুড়ে নীরবতারা আসন গেড়েছে পাকাপোক্তভাবে। ফখরুল সাহেবই বিছানায় যেতে যেতে একটু মুখ খুললেন। ইরিন শোনো। বলো। আমি ভাবছি কাল বাড়ি যাব, মানে আমাদের বাড়িতে যাব। বড় ভাইকে ফোন করেছিলাম কাল, তোমাকে বলতে ভুলে গেছি। ও। বেজায় নির্লিপ্ত ইরিনের আচরণ। ফখরুল সাহেবের মোটেই ভালো লাগলো না ব্যাপারটা। তিনি প্রশ্ন করলেন, ওহো, কেন? এমনি। আজ 5 দিন হয়ে গেল ছেলে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ঠিক 5 দিন ধরেই দেখছি তুমি চুপ হয়ে গেছো। আমাকে বলো সমস্যা কোথায়? তুমি তো মিত্রিকে খুব ভালোবাসতে, তবে এখন এমন করছো কেন? মনের ভেতরে জমে থাকা প্রশ্ন আজ উগড়ে দিলেন ফখরুল সাহেব। এরিনও বুঝতে পারলো তার এভাবে কথাবার্তা চেপে রাখাটা সবাইকে কৌতূহলী করছে। এমনটা তো তার স্বভাবে নেই একদমই। স্বামী প্রশ্নের মুখে তিনিও এবার মুখ খুললেন। মৈত্রীকে আমিও এখনো ভালোবাসি খুব, কিন্তু এভাবে দেখো তো মৈত্রীর স্বভাব আচরণ, তারপর ভাবো আমার ইরশাদটা স্বভাব। সে এবং মৈত্রী একটাই এক এক রকম। ইরশাদ একটা ধাক্কা খেয়ে এমন হয়েছে, আর মৈত্রী নাকি ছোট থেকে এমন। সব জেনে আমি কি করে খুশি হব ছেলের সিদ্ধান্তে? মৈত্রীকে আমি যতটুকু ভালোবাসি সবটাই তার প্রতি সহানুভূতি, কিন্তু সহানুভূতি দিতে গিয়ে এমন মেয়েকে ছেলের বউ করার কথা আমি কল্পনাও করি না। এক নাগারে মনের ভেতর লুকিয়ে রাখা যেন সবটাই বলে দিল এরিন। ইরশাদের বাবা বুঝতে পারলেন স্ত্রীর ভাবনা, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভিন্ন। তিনি স্ত্রীর কথায় বিরোধিতা করে বললেন, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে। তিনি ভাগ্যের সকল কাজে মানুষ জাতির চেষ্টার উপর বদলে দিলেও এই তিনটি জিনিস কখনোই বদলায় না। এই তিন নিয়ে মানুষ কিছুই করতে পারে না। উপর থেকেই তো ঠিক হয়ে আসে এই জোড়াবন্ধন। এরিন দমে গেলেন এবার। সত্যিই তো বিয়ে তো তাদের হাতে নেই। গত 5 বছরে কত চেষ্টাই না করলেন, বিয়ে তো দূর, ছেলে পাত্রী দেখা নিয়ে কত টাল বাহানা করত। আর সেদিন হুট করেই কি থেকে কি হলো, সোজা আংটি পরিয়ে দিল। অথচ এরিন শতভাগ শিওর মৈত্রী ইরশাদের মাঝে কখনোই প্রণয়ের সম্পর্ক ছিল না। স্বামী স্ত্রীতে আরো কিছুক্ষণ আলাপ আলোচনা করলো। এরিনও ভেতর থেকে হালকা বোধ করলেন। পরদিন সকালে হুট করেই বলে বসলেন, আজও রওনা দেব ঢাকায়। ইরশাদ মাত্রই ফিরেছে সিলেট থেকে। পোশাক বদলে এসে গোসল সেরে সোজা ডাইনিং এ এসেছিল নাস্তার উদ্দেশ্যে। ফখরুল সাহেবও তৈরি হয়ে নাস্তায় বসেছেন। আজ তিনি নিজেদের বাড়িতে যাবেন বলেছেন। ইরিনের কথা শুনে ইরশাদ আর তার বাবা দুজনেই অবাক হলো খুব। ইরশাদ কিছু বলার আগেই ইরিন বলল, মৈত্রীকে বলিস তোর জন্য খাবার পাঠাতে, কাল থেকে 2 দিন। কেন? বাবা ছেলে একত্রে বিস্ময়ে প্রশ্ন করল। ইরিন মিটিমিটি হেসে বলল, হবু শ্বশুরবাড়ির আপ্যায়ন নিবি 2 দিন। আমরা একদম বিয়ের শপিং করে ফিরবো। ইরশাদ খাওয়া রেখে মায়ের দিকে তাকিয়ে রইল। এত তাড়া কিসের? সে তো এখনো দ্বন্দ্বে নিজের করা কাজ নিয়ে। মৈত্রীর সাথে তার মানসিক মিলটা কি আদৌ হয়ে উঠবে? নোরা ঘুম থেকে উঠতেই শুনল তারা আজই ঢাকায় যাবে। সারাদিনে নোরা অল্প স্বল্প গোছগাছ করেই গেল মৈত্রীর কাছে। তারা বিয়ের শপিং করতে যাচ্ছে, তাই মৈত্রীর কাছে জানতে চাইল বিয়ের জন্য তার কি চাই, শাড়ি নাকি লেহেঙ্গা। মৈত্রী ভেবেই পেল না সে কি চায়, তাই ছোট্ট করে বলল, তোমাদের যা ইচ্ছা। আমাদের নাকি 7 ব্রোর।
ভ্রু উঁচিয়ে রসিকতা করল নোরা। মৈত্রী সেই কথাতেও প্রতিক্রিয়া দেখাতে পারল না, শুধু মনে মনে বলল, ঈর্ষাদ যা চায় তাই হোক। রাত 10টার বাসে রওনা দিল এরিন, ফখরুল আর নোরা। বাড়িতে ঈর্ষাদ একা। সে পুরো ঘরে ভালো করে দেখে দরজা জানালা সব লক করে নিল। আম্মু রাতের রান্না আগেই করে রেখেছে বলে ঈর্ষাদকে আর রান্নার ঝামেলা করতে হবে না এমন ভেবেই সে ল্যাপটপ নিয়ে বসলো ড্রয়িং রুমে। ঘড়িতে এখন 11টা বাজতে চলল। ঈর্ষাদ ইমেল চেক করে কফি বানাতে উঠে পড়ল। গ্যাস চালু করার সেকেন্ড 2 পরই কানে এলো কলিং বেলের আওয়াজ। সে চলে গেল দরজায়। কি আছে, কি হলো দেখলো মিশু আর শেলি দাঁড়িয়ে। সে দরজা খুলতে শেলি কাপা হাতে ঢাকনা সহ বাটি এগিয়ে দিল একটা। মিশুর হাতেও ছিল একটা বক্স। সেও ঈর্ষাদকে এগিয়ে দিল বক্সটা। এগুলো কি? রাতের খাবার আম্মু পাঠিয়েছে ভাইয়া। কিন্তু আমার তো ঘরে অনেক খাবার আছে, এগুলো কি করে খাবো? তবুও এগুলান রাখতে হইব দুলা ভাই। অস্পষ্ট স্বরে বলল শেলি। ঈর্ষাদ হাত বাড়িয়ে বক্সগুলো নিল, সাথে ধন্যবাদও নিল তাদের। ঈর্ষাদ বক্স বাটি নিতে শেলি হুড়মুড় করে পালিয়ে গেল এক প্রকারে। ঘরে ঢুকে খাবার দেখতেই দেখতেই তার ফোন বেজে উঠল। নোরা কল দিয়েছে। রিসিভ করে কানে দিতেই নোরা বলল, ব্রো, প্রেমটা এবার করেই ফেলো। মৈত্রীর ফোন নাম্বার পাঠাচ্ছি। আজ রাত আর ঘুমানোর দরকার নেই। খাবারের দিকে একবার ফোনের দিকে তাকালো ঈর্ষাদ। নোরা সত্যি পাঠিয়েছে মৈত্রীর ফোন নাম্বার। সে কল দিল মৈত্রীকে। প্রথম দফাতে রিসিভ হলো, তবে জবাব এলো না সেদিক থেকে। ঈর্ষাদ নিজেই মুখ খুলল, এত খাবার কেন পাঠিয়েছো? ঘরে আগে থেকে অনেক খাবার আছে। মামুনি পাঠিয়েছে। ঈর্ষাদ ভেবেছিল মেয়েটি সহজভাবে কথার জবাব দেবে না, কিন্তু না, তেমন হয়নি। সে আবারও বলল, তুমি তো আটকাওনি। খাবার মামুনি দিচ্ছিল, আমি কি করে আটকাবো? তা ঠিক, কি করছো? জি কিছু না। কিছু না কেন? এমনিতেই। এমনিতেই কেন? জানি না। কেন জানো না? আজব। বড্ড অস্পষ্ট উচ্চারণে বলল মৈত্রী। কি বললে? কিছু না। কিছু বলা উচিত। মেহেরের হাতের অবস্থা শোচনীয়। মেহের অস্থির চিত্তে বারংবার ঈর্ষাদের কথাই বলে চলেছে। ময়ূখের মনে হলো একমাত্র ঈর্ষাদের সাথে কথা বলেই মেহের স্থির হবে। সে দ্রুত ফোনটা নিয়ে ঈর্ষাদকে কল দিল, কিন্তু একই, এত রাতেও ভাইয়ের নম্বর ব্যস্ত। ময়ূখ পরপর 3-4 বার কল দিল, লাভ হলো না। প্রতিবারই যান্ত্রিক শব্দ বলেছিল নাম্বারটি ব্যস্ত। এরিন যখন বাপের বাড়ি এলো তখন বসার ঘরে বসেছিলেন আবরার খন্দকার। তার পাশেই তার কাঁধে মাথা রেখে বসেছিল মেহের। তার ডান হাতে ব্যান্ডেজ, মাথার চুল এলোমেলো আর চোখ দুটি ভীষণ ফোলা। এরিনরা কলিং বেল বাজাতে দরজা খুলেছিল জরিনা। ময়ূক তখনও ঘুমিয়ে। এমনিতেও মেহেরের যে ঘটনার পর একদিন আর রাতে ঘুমায়নি সে। মনে আতঙ্ক ঢুকে গেছে ছোট বোনটিকে নিয়ে। আব্বু তো হার্টের রোগী, চাইলেও তিনি রাত জাগতে পারেন না। মেয়ের অবস্থা দেখে মেহেরের মাও স্ট্রোক করেছেন। বাড়ি ভর্তি কাজের লোকের মাঝে জরিনা খালা বিশ্বস্ত, তবু ময়ূর কেন জানি কাউকে ভরসা করতে পারছে না। নিজেই রাতে বোনকে খেয়াল রাখার নামে পাহারা দিচ্ছে 4 দিন ধরে। তাই সকালের সময়টা ঘুমে কাটায় সে। এরিন যখন মেহেরের চোখ, মুখ আর হাত দেখে আতকে উঠলেন, তখন আবরার খন্দকার বোনকে দেখে খুশি আর বিস্ময়ের মিশ্র অনুভূতিতে ভাসছেন। ফখরুল সাহেব বড় অস্বস্তির সাথে দাঁড়িয়েছিলেন এরিনের পাশেই। ময়ূখের বাবা মেহেরকে ছেড়ে উঠে গিয়ে বোনের মাথায় হাত রাখতে তার পাশে নোরাও এসে দাঁড়ালো। তিনি একে একে 3 জনের সাথে কথা বলতে লাগলেন। মেহের তখনও নিশ্চুপ বসে আছে। ফখরুল সাহেবই প্রথমে প্রশ্ন করলেন, তোমার কি হয়েছে মামুনি? অসুস্থ দেখাচ্ছে কেন? বোন জামাইয়ের কথা শুনে আবরার খন্দকার মেয়ের দিকে তাকালেন। কিছুটা ভনিতা করেই বললেন, ব্যথা পেয়েছে স্কুলে গিয়ে, হাত কেটেছে, জ্বরও আছে। এরিন অস্থির হয়ে মেহেরের কাছে গেলেন। মেহেরের মা নিজের ঘরের বিছানায় শুয়ে অনেকের গলা আওয়াজ পেলেন। তার অবস্থা বিশেষ ভালো নয়। ডক্টর হসপিটালে রাখার পরামর্শ দিলেও তিনি কাল জোর করে বাড়ি এসেছেন। সাবধান থাকলেও চিন্তামুক্ত থাকতে পারছে না মেয়ের জন্য। জরিনার উপরে গিয়ে মেহেরের মাকে জানালো বড় আপা আজকেই চলে আসছে। তিনি হাঁটাচলা করতে পারেন, তাই সিঁড়ি বেয়ে নিচে নামতে চাইলেন। জরিনা কিছু বলবেই তার আগেই দরজার বাইরে থেকে ময়ূক বলে উঠল, আপনি বাইরে যাবেন না আম্মা, উপরে আসবেন। সাবধানী কণ্ঠ। ছেলেটার সাথে যত দূরত্বই থাক না কেন, দূর থেকে সে মানবিক দিক থেকে চমৎকার মানুষ। মেহেরের মা শাহনাজ আর নামলেন না, অপেক্ষা করলেন ননদের। ময়ূক নিজ থেকে আসা আব্বুর উচ্চস্বর আনন্দের সহিত কথা শুনে তার কাঁচা ঘুম ভেঙে গেছে। নিচে গিয়ে আম্মাকে দেখতেই তার বুকের ভেতর ঝড় শুরু হলো। নোরার মুখে
শোনা কথাটা তার ভেতর এক থমধরা তুফানের সৃষ্টি করলো। সেই তুফান এখন তাকে তলিয়ে নিতে চাইছে তার একমাত্র আশ্রয়স্থল কাছে পেয়ে। মনে হচ্ছে মায়ের বুকে সে তার সকল দুঃখ যন্ত্রণাকে প্রকাশ করতে পারে। এখনই সে আম্মাকে জাপটে ধরে বলবে, আম্মা, আমার কষ্ট হবে মৈত্রীকে হারালে। আমি ভালোবেসে ফেলেছি ওই পেঁচামুখী গম্ভীর শান্ত মেয়েটাকে। তাকে কি করে ভাইয়ের বউ হিসেবে দেখবো আমি? তেমন কিছুই করলো না ময়ূক। যা ভাবা যায় তা করা হয়ে ওঠে না। সে হাসি মুখে আম্মাকে জড়িয়ে ধরলো। কেমন আছে আম্মা? এরিন কথার জবাব না দিয়ে ময়ূককে সরিয়ে দাঁড় করালেন। মনোযোগে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, কি হয়েছে তোর? চোখ মুখ এমন লাগছে কেন? কই কেমন লাগছে? ঘুম থেকে উঠলাম মাত্র। আবরার খন্দকার পাশ থেকে বলে উঠলেন, মেহেরের খেয়াল তো রাতে ওই রাখতে, তাই খাওয়া ঘুম সবই নষ্ট হয়ে গেছে ওর। ইরিনের মন মানতে চাইল না কথাটা। ময়ূখের চোখ মুখ বলছে সে ভালো নেই। মেহেরের চেয়ে মারাত্মক অসুস্থ ছিল ইরিন বছর 2 আগে। রাত দিন এক করে ছেলেটা তার পাশে পড়েছিল তখন। এরশাদ আর তার বাবা কাজে কর্মে ব্যস্ত থাকতো বলে ময়ূখী তার সার্বক্ষণিক সেবায় ছিল। কই তখন তো এমন লাগেনি। কিন্তু এই মুহূর্তে এই নিয়ে কথা বলা ঠিক হবে না ভেবে ইরিন ফিরে চাইলেন মেহেরের দিকে। ঘটেছিল কি বলতো মেহের? আমি বলি আম্মা, ওর ক্লাসে জানলার কাজ ভাঙা ছিল, সেখানেই বেখেয়ালে হাত রেখেছে। তাতে হাত কেটে রক্তারক্তি কাণ্ড। স্কুল থেকে কল এলে আমি গিয়েছিলাম আনতে। দেখেছিলে? আসলে কাজটাই এমন যে একটুতেই কেটে যাবে। নোরা অনেকক্ষণ ধরে নিষ্পলক ময়ূককে দেখছিল। ময়ূকের চোখের তারা আর তার ঠোঁট লক্ষ্য করতে করতে সে আন্দাজ করলো সে একসাথে অনেকগুলো মিথ্যে বলছে। চোখের তারা আর ঠোঁটের নড়চড় দুটোতেই কোনো মিল নেই। তারপরেই নোরা তাকালো মেহেরের দিকে। কিছু সময় তাকেও পর্যবেক্ষণ করলো। এবার মনে হলো ঘটনাটা ঠিক এমন নয় যেমনটা ময়ূক বলল। সারাটা দিন সবার এরশাদ আর মৈত্রীর বিয়ের আলোচনাতেই কাটলো। ফখরুল সাহেব কাল চলে যাবেন রাজশাহী, তাই মৌখিকভাবে ময়ূখের বাবাকে অগ্রিম দাওয়াত করে ফেললেন আগামী সপ্তাহে যাওয়ার জন্য। কাল নিজের বাড়িতেও বড় ভাইকে বলে আসবেন। তারপর মৈত্রীর পরিবার আর নিজেদের সবাই মিলে একটু আয়োজন করে বিয়ের তারিখ ঠিক করবেন। রাতে মেহেরের ঘরে আজ আর ময়ূখকে পাহারা দিতে হবে না বলে সে নিজ ঘরে চলে গেল ঘুমানোর উদ্দেশ্যে। মেহের বিছানায় তার পাশে বসে আছে, নোরা ফোন হাতে। এরিন একই প্লেটে ভাত নিয়ে 2 ভাতিজিকেই খাইয়ে দিলেন। তাদের খাওয়া শেষ হতেই বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।